নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার সংসদে ভোটাভুটি হবে তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং নিশিকান্ত দুবে এই মুহূর্তে সেই কাজটাই করেছেন এবং তিনি একটি মোশন এনেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে, যার ফলে রাহুল গান্ধীর ওপর সম্পূর্ণ সংসদে কিন্তু ভোটাভুটি হতে পারে এবং ভোটে যদি রাহুল গান্ধী হেরে যান সংখ্যার ভিত্তিতে, তাহলে কিন্তু অবশ্যই একটা বড় সড় সিদ্ধান্ত তৈরি হতে পারে যে রাহুল গান্ধী আর কোনোদিন ভোটেই লড়াই করতে পারবেন না। তেমন হতে চলেছে এই মুহূর্তে বিষয়টা। তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কারণ আপনারা জানেন রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছেন বাজেটের ওপর, অত্যন্ত ক্রিস্প বক্তব্য এবং তার থেকে ছোট ছোট রিল করে আপনারা দেখেছে পেয়েছেন নিশ্চয়ই। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পর ভাইরাল হচ্ছে এবং সেই রিলগুলো মানুষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কারণ সেই রিলগুলো এতটাই প্রাসঙ্গিক, এতটাই বাস্তবিক বক্তব্য, সেটা কিন্তু কোনোভাবে মানুষ এড়িয়ে যেতে পারছেন না। এবং যারা শিক্ষিত যুব সমাজ থেকে শুরু করে যারা একদম রেগুলার বেসিস খবর দেখেন কিংবা খবর শোনেন, তারা এই মুহূর্তে বুঝতে পারছেন যে দেশে এই মুহূর্তে যে ট্রেড ডিলটা হলো সেটা খুব একটা সমীচীন হলো না। এবং সমীচীন হলো না যেটা, তার মূল যে জায়গাটা, সেটা কিন্তু কোথাও গিয়ে ভারতবর্ষ কম্প্রোমাইজড হয়ে গেল, কম্প্রোমাইজড হলো আমেরিকার কাছে। এই বিষয়টা কিন্তু উঠে আসছে এবং তার জন্য দায় কার? এই দায়টাই যে ভারতবর্ষ কম্প্রোমাইজ করে ট্রেড ডিলটা করলো, তার দায়টা কার? তার দায়িত্ব দেশের প্রধানমন্ত্রী, তার দায়িত্ব দেশের কেন্দ্রীয় সরকারের। এই বিষয়গুলো রাহুল গান্ধী তুলে ধরেছিলেন সংসদে। আপনাদের জানাই, রাহুল গান্ধী যখন বক্তব্য রাখতে গিয়েছিলেন সেই সময় তিনি এপস্টিন ফাইলের কথা উল্লেখ করেন এবং এপস্টিন ফাইলের কথা এতটাই প্রভাব ফেলেছে যে হরদীপ পুরী পেট্রোলিয়াম মিনিস্টার, তাকে সামনে এসে একটা প্রেস কনফারেন্স করতে হয় এবং তিনি জানান যে আমার সঙ্গে এপস্টিনের দেখা হয়েছিল, কিন্তু আমার সঙ্গে এপস্টিনের কোনো ধরনের কোনো চুক্তি বা কোনো ধরনের কোনো ব্যবসাজনিত কারণে আমাদের দেখা হয়নি। আমি একটা কমিটির সঙ্গে গেছিলাম এবং অনেকে আমার সঙ্গে ছিলেন, তখন আমার সঙ্গে এপস্টিনের দু একবার দেখা হয়েছিল। হরদীপ পুরী এর ধরনের কথা বলেন এবং এই মুহূর্তে আপনারা বোঝার চেষ্টা করুন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার কতটা ঠিক অস্বস্তিকর জায়গা হলে তিনি প্রেস কনফারেন্স করেন এবং আলাদাভাবে এই বিষয়টাকে বলেন। তো হরদীপ পুরীর বিষয়টা তো গেল, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত এপস্টিন ফাইলে চলে এসেছে। সেটা কোথাও গিয়ে যেভাবে বলে ফেললেন রাহুল গান্ধীর সংসদের অভ্যন্তরে, তো সেখান থেকে তো একটু সমস্যা তৈরি হবেই। তো এই মুহূর্তে সাবস্টেন্টিভ মোশন সেটা এনেছেন নিশিকান্ত দুবে এবং নিশিকান্ত দুবে তিনি এই যে সাবস্টেন্টিভ মোশনটা এনেছেন, এটার ফলে কি হবে, এটা যদি স্বীকার করেন স্পিকার যদি সংসদে স্বীকার করে, তাহলে অবশ্যই কিন্তু এটার ভিত্তিতে একটা ভোটাভুটি হবে এবং সম্পূর্ণ রাহুল গান্ধীর যা বক্তব্য সেটার ওপর একটা আলাদা করে বিতর্ক তৈরি হবে এবং তার ভিত্তিতে দেশের শাসক দল তারা কিছু বলবে এবং বিরোধীরা তারা কিছু বলবে এবং সম্পূর্ণটার ভিত্তিতে কথাবার্তা হবে, আলোচনা হবে শুধুমাত্র ওই রাহুল গান্ধীর বক্তব্য সেটাকে নিয়ে। এবং সেই বক্তব্যটাকে নিয়ে আলোচনা হওয়ার পর হবে ভোট। কারা কারা এর পক্ষে, কারা কারা এর বিরুদ্ধে ভোট দিন এবং অবশ্যই যেটা স্বাভাবিক ঘটনা ঘটে, সংখ্যাগরিষ্ঠতার দরুন সেটা ইন্ডিয়া অ্যালায়েন্স হেরেই যাবে। তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর সম্পূর্ণ প্রক্রিয়াটা যদি এইভাবে ঘটে, তাহলে কিন্তু তাকে সম্পূর্ণভাবে ভোটে আর কোনোদিন লড়তে দেওয়া হবে না, এই ধরনের একটা আইন পাস হতে পারে। এটা অবশ্যই, এটা কিন্তু একটা নিয়ম রয়েছে এবং সাবস্ট্যান্টিভ মোশনটা কিন্তু যেটা বিজেপি আগে আনবে বলেছিল, বিশেষ অধিকার হনন, সেটা রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা হবে। তারপরে কিরেন রিজিজু বললেন আনা হবে না, কিন্তু তার থেকেও একটা মারাত্মক জায়গা কিন্তু এনেছেন সাবস্টেন্টিভ মোশনটা এনে নিশিকান্ত দুবে। এখন শেষ পর্যন্ত আমরা জানি না এটা স্পিকার রিজেক্ট করবেন নাকি অ্যাকসেপ্ট করবেন। তো স্পিকারের বিরুদ্ধে এই মুহূর্তে অবিশ্বাস প্রস্তাব আনা হয়েছে। তো স্পিকার যবে তিনি আবার ফিরবেন, তার পরবর্তীতে এটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার একটা বিষয় আসছে। এই মুহূর্তে বাজেট অধিবেশনে এটা একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কিন্তু মূল যে জায়গাটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, রাহুল গান্ধী বারংবার বলছিলেন তার ভাষণের সময় যে আপনার লজ্জা করে না, আপনি এই মুহূর্তে দেশকে বেঁচে দিচ্ছেন এবং ভারত মাতাকে বেঁচে দিচ্ছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়েই কিন্তু মূল সমস্যার জায়গা তৈরি হয়েছে এবং
রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে অবশ্যই বেশ খানিকটা চাপেই পড়েছিল বিজেপি তৎকালীন সময়। বিজেপির তরফ থেকে সবাই উঠে এসে বলে যে কোনো মতেই এই ধরনের কথা আপনি বলতে পারেন না, ট্রেড ডিলের মাধ্যমে ভারতবর্ষকে বেঁচে দেওয়া হয়েছে, ভারত মাকে বেঁচে দেওয়া হয়েছে। এবং তখন চেয়ারে বসেছিলেন জগদম্বিকা পাল। তো তিনি বলেন যে আপনার লজ্জা করে না এই কথাটা আপনি বলতে পারেন না, তার জায়গায় আপনি অ্যাশেমড বলুন, উই আর অ্যাশেমড অফ দিস ডিল। তো সেটা জগদম্বিকা পাল যেটাখানে বলে দিচ্ছেন এই বিষয়টা বলতে, সেটা রাহুল গান্ধী তেমন ভাবে প্লেস করেন। কিন্তু তারপরেও নিশিকান্ত দুবে এই যে কাজটা করেছেন সেটা কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের। এবং আপনারা দেখুন নিশিকান্ত দুবে যে সাবস্ট্যান্টিভ মোশনটা এনেছেন তাতে তিনি কি লিখেছেন, একটা ছোট্ট প্যারাগ্রাফ আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে তিনি লিখছেন, রাহুল গান্ধী নিজেকে মাচো ম্যান বলতে যা একদম হাট্টা কাট্টা, একদম রীতিমতন কাউকে ভয় পায় না, নিডার যাকে বলা হয়, সেই ধরনের মানুষ নিজেকে প্রমাণ করতে চাইছেন, যেখানে তিনি 55 বছর বয়সী একজন মানুষ এবং 5 বছর পরে তিনি সিনিয়র সিটিজেন তাকে বলা হবে। তো এই যে বক্তব্য নিশিকান্ত দুবে রেখেছেন, তখন কি তার কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর কথাটা তিনি ভুলে গিয়েছেন? নরেন্দ্র মোদী তো বিভিন্ন সময় ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে কতটা একদম কনসিয়াস থাকেন সেটা পর্যন্ত আপনাদের আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এবং 75 বছর তো হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর, তো তিনি নিজেকে ঠিক কি প্রমাণ করার চেষ্টা করেন, এই বিষয়টাও কিন্তু বিরোধীরা এই মুহূর্তে প্রশ্ন তুলছে। এবং যেখানে একটা সাবস্টেন্টিভ মোশনের মতন বিষয় আনছেন নিশিকান্ত দুবে, তার তো গুরুত্ব অনেক বেশি থাকা উচিত। সেখানে এই ধরনের মাত্র ম্যান দেখাতে চাওয়া ইত্যাদি ঘটনাগুলো কিভাবে উঠে আসে, এই প্রশ্নগুলো ওঠে। এবং রাহুল গান্ধীর যে মূল জায়গাগুলো কেন এতটা অসুবিধা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেটা যদি একটু ব্যাখ্যাটা মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন রাহুল গান্ধীর খুব বেসিক কিছু প্রশ্ন ছিল। এই যে ট্রেড ডিলটা হলো, এই যে ট্রেড ডিলটা আমেরিকার সঙ্গে ভারতের হলো, বাণিজ্য চুক্তি, তো সেটার মূল ভিত্তিটা কি? যে ট্যারিফ চাপিয়েছিল আমেরিকা, আপাতত 50% দিতে হচ্ছিল, সেটাকে কমাবে ভারতবর্ষ, এই ডিলটা করে আসবে। কিন্তু সেটা যে কমানো হলো, 50% ট্যারিফ ছিল সেখান থেকে 18% করা হলো এবং নরেন্দ্র মোদী অত্যন্ত ভালো ট্রেড ডিল করেছেন সেটা বলা হলো। কিন্তু রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী 2024 পর্যন্ত ভারতবর্ষ ব্যবসা করার ক্ষেত্রে মাত্র 3% ট্যাক্স দিত, ম্যাক্সিমাম দিত 3% ট্যাক্স। তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে 18% ট্যাক্স দিতে হবে, এটা কিসের ব্যবসা হলো? আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকাকে ভারতবর্ষ দেবে 18% ট্যাক্স, কিন্তু আমেরিকা কত পার্সেন্ট ট্যাক্স দেবে? শূন্য। আমেরিকা কোনো ধরনের কোনো ট্যাক্স দেবে না ভারতকে। আমেরিকা ভারতবর্ষে এসে যে ব্যবসা করবে, ভারতবর্ষে কোনো ধরনের কোনো ট্যাক্স আমেরিকাকে দিতে হবে না। এইটা ট্রেড ডিল, এই প্রশ্ন করেছেন রাহুল গান্ধী। তার পরবর্তী তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভারত এই মুহূর্তে একদম প্রমিস করে এসছে আমেরিকাকে যে বছরে $100 বিলিয়ন সেটা তারা জিনিস কিনবে আমেরিকার থেকে, সেটা তাদের যে কোনো সেক্টর মিলিয়ে সেটা হতেই হবে। কারণ $500 বিলিয়ন প্রমিস করে এসছে 5 বছরে, তো মিনিমাম বছরে $100 বিলিয়ন তো কিনতে হবে। তো সেই ক্ষেত্রে আমেরিকার থেকে তারা কি প্রমিস নিয়ে এসছে, আমেরিকা ভারতবর্ষ থেকে কত টাকার জিনিস কিনবে বছরে, সেই সম্বন্ধে কোনো ধরনের কোনো বক্তব্য নেই। তার পরবর্তীতে কি, তার পরবর্তীতে যে বিষয়টা আসছে সেটা আরো গুরুত্বপূর্ণ। আমেরিকা এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না ভারতবর্ষ, সেইটার ভিত্তিতে ট্যারিফটা করেছে। এবং তারা কি বলেছে, আমি নজর রাখবো, যদি ভারতবর্ষ আমেরিকা ছাড়া এবং ভেনেজুয়েলা ছাড়া কারোর থেকে তেল কেনে আমি আবার ট্যারিফ চাপিয়ে দেবো 25%। তো এইভাবে একদম বন্দুকের সামনে দাঁড় করিয়ে যেভাবে ট্রেড ডিলটা হলো, সেখানে ভারতবর্ষ ঠিক কতটা লাভবান হলো। এবং এটাই যদি ট্রেড ডিল হওয়ার ছিল তাহলে 1 বছর ওয়েট করানো কেন নরেন্দ্র মোদী? 1 বছর আগে আমাদের যখন 25% ট্যারিফ ছিল তখনই তো ট্রেড ডিলটা করিয়ে ফেলতে পারতেন তিনি। এইটাই যদি ট্রেড ডিল হওয়ার ছিল তখনই করে ফেলতে পারতেন। তা 1 বছর অপেক্ষা করলেন কেন? সমস্ত কিছু মেনে নিয়েছে। রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না, মেনে নিয়েছে। ইরানের থেকে তেল কিনতে পারবে না, মেনে নিয়েছে। তার পরবর্তীতে 18% ট্যারিফ দিতে হবে, মেনে নেওয়া হয়েছে। আমেরিকা কোনো পার্সেন্ট ট্যারিফ দেবে না, মেনে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশকে যেখানে 0% ট্যারিফের বিনিময়ে বাংলাদেশ ব্যবসা করতে যেতে পারবে, ভারতবর্ষ সেখানে 18% ট্যারিফ দেবে, সেটাও মেনে নিয়েছে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, কৃষিজ সেক্টর খুলে দিয়েছে, কৃষিজ সেক্টর ভারতবর্ষ খুলে দিয়েছে আমেরিকার জন্য। কোন কোন সেক্টর খোলা হয়েছে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বক্তব্য আমাদের পক্ষ থেকে আসেনি, আমরা শুনতে পাইনি। শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রী তিনি কোনো বক্তব্য এখনো পর্যন্ত রাখেননি।
এবং এই সামগ্রিক ডিলটা যেটা হলো সেটা কি কোথাও গিয়ে এই যে এপস্টিন ফাইলে দেশের প্রধানমন্ত্রী তার নামের উল্লেখ রয়েছে এবং হরদীপ পুরী পেট্রোলিয়াম মিনিস্টার তার নামের উল্লেখ রয়েছে এবং অনিল আম্বানি তার নামের উল্লেখ রয়েছে এপস্টিন ফাইলে, তার জন্য হলো এই প্রশ্নটা তুলেছেন রাহুল গান্ধী। তো সেই জন্যই কি নিশিকান্ত দুবে তড়িঘড়ি তাকে একদম বয়কট করবার জন্য এই সাবস্ট্যান্টিভ মোশনটা আনছেন? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। যাই হোক না কেন, রাহুল গান্ধীর এই মুহূর্তে জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, অন্তত আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স হ্যান্ডেল, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র রাহুল গান্ধীর বক্তব্য, তার থেকে ছোট ছোট রিলস কেটে কেটে যেভাবে শেয়ার হচ্ছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে দেশের মানুষ দেখছেন এবং দেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন যে তাদের বক্তব্যটা দেশের নেতা ঠিক তুলে ধরেছেন। তাদের সত্যি তো এটা বক্তব্য থাকেই যে ভারতবর্ষ যদি ট্যাক্স দেয় 18%, তাহলে ভারতবর্ষ কেন নেবে না কোনো ধরনের ট্যাক্স? এই প্রশ্ন তো উঠবেই। আপনাদের মনে উঠছে না এই প্রশ্ন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।